নমস্কার। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের আসরে আপনাকে স্বাগত। গতকাল 12 ফেব্রুয়ারি আমরা পার করে এসেছি যৌন ও প্রজনন স্বাস্থ্য দিবস, আর সেই কারণেই আমাদের আজকের বিষয় যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আইডি এবং বিজি হাসপাতাল, অর্থাৎ সংক্ষেপে যেটা সবাই বেলেঘাটার আইডি হসপিটাল নামে চেনেন, সেই আইডি হসপিটালের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নবনীতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রফেসর ভট্টাচার্য, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। রয়েছেন আমাদের সঙ্গে ওই একই হসপিটালের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার বৈশাখী মাঝি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর মাঝি, আপনাকেও স্বাগত। নমস্কার। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মলয় ঘোষ। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। যারা অনুষ্ঠানে একযোগে শুনছেন FM গোল্ড, আকাশবাণী গীতাঞ্জলি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি এবং বিবিধ ভারতী কলকাতার 101.8 মেগাহার্টজে আমাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি আমাদেরকে টেলিফোন করতে পারেন 22437912-তে। আবারও বলি 22437912। আর যারা দূরে রয়েছেন 033 যোগ করে কিন্তু টেলিফোন করবেন। প্রথমেই যেটা জানতে চাইব, আমাদের মধ্যে যেহেতু রয়েছেন ডক্টর বৈশাখী মাঝি, ডক্টর মাঝি আপনার কাছে যেটা জানতে চাইব যে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে যখন আমরা কথা বলছি, এটা কতটা গুরুত্বপূর্ণ? যৌন ও প্রজনন স্বাস্থ্য আমাদের যে ফিজিক্যাল হেলথ এবং আমাদের মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য, এই দুটির মতোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর যৌন ও প্রজনন স্বাস্থ্য যদি ভালো না হয় তাহলে কখনোই আমাদের ফিজিক্যাল আর মেন্টাল হেলথ কিন্তু ভালো হতে পারে না। সেই জন্য এই ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়াটা, এই ব্যাপারে সচেতনতা প্রচার করাটা খুবই দরকার। মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে এই যে যৌন ও প্রজনন স্বাস্থ্য, মানে এটাও একটা সুস্থতার অঙ্গ। প্রফেসর ভট্টাচার্য, অবশ্যই এটা সুস্থতার অঙ্গ। মানে আমরা যেমন স্বাস্থ্যের সংজ্ঞাতে বলি যে শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতা, যৌন স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একই সংজ্ঞা, শুধু এটি যৌনতা সম্পর্কিত। হ্যাঁ, এবার যদি আপনি বলেন যৌনতা সম্পর্কিত বলতে কি, যৌন স্বাস্থ্য সম্বন্ধে কি, তার মানে এখানে যে শুধু আমাদের প্রজননতন্ত্র এবং প্রজননতন্ত্রের জীবন তা কিন্তু নয়, তার সঙ্গে আমাদের যৌনতা সংক্রান্ত যাবতীয় আচার আচরণ, কথাবার্তা, মনোভাব সবকিছুই কিন্তু এর সঙ্গে জড়িত। এবং তার সঙ্গে আরেকটি জড়িত, সেটি হচ্ছে যেন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটাকে আমরা বলি যৌনতা সংক্রান্ত ব্যাধি, সংক্রামক ব্যাধি, এটিকেও যাতে আমরা প্রতিরোধ করতে পারি। ঠিক। এর সাথে সাথে আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা ডক্টর মাঝির কাছে, যে এই যে যৌন এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে যখন আমরা কথা বলছি, সুস্থতার কথা আপনি বলেছেন, মানসিক এবং শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে এগুলো যেহেতু আমাদের সুস্থতার অঙ্গ, যেটা প্রফেসর ভট্টাচার্য বললেন, মানে ভালো রাখার উপায় তাহলে কি? ভালো রাখার উপায় বলতে আমাদের যে সচেতনতা বৃদ্ধি করা এই ব্যাপারে, কেননা অনেকের মধ্যেই কিন্তু সুরক্ষিত যৌন সম্পর্ক বা স্বাভাবিক যৌন সম্পর্ক, স্যাটিসফাইং যৌন সম্পর্ক এবং কিভাবে যৌন মাধ্যমে যে ইনফেকশনগুলো ছড়ায় সেইগুলো প্রতিরোধ করা যায় সেই ব্যাপারে ধারণা নেই। তার মধ্যে আবার আরো অন্য একটা দিকে দেখতে গেলে আমাদের এই প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রজনন স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়, কিভাবে একটা কাপল একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারে, বা তারা যখন চাইছে না তখন কিভাবে প্রেগন্যান্সি অ্যাভয়েড করা যায়। এই তার সাথে আমাদের মেনস্ট্রুয়াল হেলথ, যেটা মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় স্বাস্থ্য, এই সব কটা জিনিসই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। মানে এখানে ডাক্তার মাঝি যেটা বললেন, মানে একটা চক্র, তার মানে একদম শিশু থেকে, শিশু কন্যা থেকে মা হয়ে যাওয়া, এই জায়গাটাও যদি প্রফেসর ভট্টাচার্য বলেন। একদম ঠিক বলেছেন এবং ডক্টর মাঝি কথাটা তো খুব ভালোভাবেই বললেন। আরেকটা কথা মনে রাখতে হবে, এই প্রজনন মানেই কিন্তু শুধু রিপ্রোডাক্টিভ এজ, মানে যে সময়টা কিশোরী গর্ভধারণের ক্ষমতা রাখে, এইটুকু বললে ভুল হবে। এটা একদম শুরু থেকে, গোড়া থেকে, শিশু যখন কিশোরী হচ্ছে, পিউবার্টি এজ, তখন থেকে একদম বৃদ্ধাবস্থা পর্যন্ত। কারণ আমি যেটা বললাম যে এটা একটা সামগ্রিক ব্যাপার, এমন নয় যে শুধু আমি সন্তান ধারণ করলাম আর সন্তানের জন্ম দিলাম, প্রজননের ব্যাপার এবং যৌন স্বাস্থ্য মিটে গেল, তা কিন্তু নয়। এটা একটা সামগ্রিক ব্যাপার। সামগ্রিক ব্যাপার এই অর্থে যে যৌনতাকে আমি প্রথমে বলেছি শারীরিক, মানসিক, সামাজিক,
তার সঙ্গে নিশ্চয়ই ইমোশনাল ব্যাপারটা, মানে আবেগ ব্যাপারটা রয়েছে, এবং গোটা যৌনতা ব্যাপারটা এমনভাবে হোক যেটা খুব একটা নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং সম্মানজনক ব্যাপার হয়। হ্যাঁ, এবং এর মধ্যে একটা সন্তোষজনক ব্যাপার থাকবে, স্যাটিসফাইং ব্যাপার থাকবে, এর মধ্যে একটা ডিগনিটির ব্যাপার থাকবে, এবং তার সঙ্গে ব্যাধি প্রতিরোধ এবং ব্যাধির প্রতিকার সেটা তো অবশ্যই থাকবে। এটি মনে রাখতে হবে যে যৌন স্বাস্থ্য একটা উপলব্ধির বিষয়, একটি অনুভূতির বিষয়। হ্যাঁ, আপনি ঠিক কোন জায়গা থেকে আরেকটি প্রশ্ন শুরু করলেন, আমি কি ধরতে পারলাম? মানে আমি বলতে চাইছিলাম, মানে ডক্টর মাঝি যেটা বলছিলেন যে একদম শিশু, কিশোরী, তারপরে তার মেনস্ট্রুয়াল সাইকেল, তারপরে আস্তে আস্তে বড় হওয়া, প্রজনন স্বাস্থ্য, তারপরে বড় হয়ে ওঠা, ইভেন মেনোপোজ বা একদম বেশি বয়স, যখন পুরো সময়টা ধরেই তো সেই যৌন এবং প্রজনন স্বাস্থ্যের সম্পর্কে আমাদের সচেতনতা হবে। এবং সত্যি কথা বলতে কি, আপনি যদি আরো বৃহত্তর ক্ষেত্রে দেখেন, তাহলে আমি মানে তার লিঙ্গ নির্ধারণ এবং তার অপর বিপরীত লিঙ্গের সঙ্গে সে কিভাবে কথা বলছে, তার মনোভাব কিরকম, তার আচরণ কিরকম, এগুলোও কিন্তু এই সেক্সুয়াল হেলথের মধ্যে পড়ে। পিএনডিটি অ্যাক্ট যেটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, লিঙ্গ নির্ধারণ, মানে সেটাও তো আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, কাজেই এই জিনিসটা, ইভেন জেন্ডার ডিসক্রিমিনেশন, সেটাও মানে যেটাকে আমরা বলি যে লিঙ্গের মধ্যে একটা বৈষম্যকরণ, সেটিও এটার মধ্যে পড়ে। এবং যদি কেউ কোনো কারণে যৌন ব্যাধিতে আক্রান্ত হয়, তাকে যদি আমরা স্টিগমাটাইজেশন করি, অর্থাৎ বাংলায় যাকে বলে চিহ্নিতকরণ বলি, সেই রকমও যদি হয়, তাহলে সেটাও সেক্সুয়াল হেলথের মধ্যে পড়ে। এখানে আমার তাহলে প্রশ্ন আপনার কাছে, যে যৌন স্বাস্থ্য নিয়ে যখন আমরা কথা বলছি, আমাদের তো বিভিন্ন রকম অধিকার আছে। এই যৌন স্বাস্থ্য কি অধিকার একজন? অবশ্যই যৌন স্বাস্থ্য অধিকার। কখনোই যেন আমরা এই পরিষেবা নিতে গিয়ে না ভাবি এটা কারো দয়ার দান, কখনোই যেন আমরা সংকুচিত না হই যে আমি ব্যাধিগ্রস্ত, আমি কেন যাব। এটি আমাদের হিউম্যান রাইট, এটা আমাদের অধিকার। কিসের অধিকার? না, আমি আমার স্বাভাবিক জীবন, যেটা যৌন স্বাস্থ্য সংক্রান্ত জীবনও, খুব স্বাভাবিকভাবে, সন্তোষজনকভাবে এবং আনন্দদায়কভাবে আমি এটিকে নির্ধারণ করব এবং এই জীবনটাকে যাপন করব। এটা হচ্ছে আমার একটা অধিকার। আমার যদি কোনো ব্যাধি হয়, তাহলে আমি তার পরীক্ষা নিরীক্ষা করব, এবং যদি ব্যাধি নাও হয় তবুও আমি প্রতিরোধের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করব। যদি আমি অসুস্থ হই, তাহলে আমি চিকিৎসা করব। যদি আমি বিবাহিত জীবন যাপন করি, তাহলে আমি কখন বিবাহিত হব এবং কখন গর্ভধারণ করব, সেই গর্ভধারণের ওপরে কিন্তু আমার পুরো অধিকার রয়েছে। এমন নয় যে আমি অন্যের ইচ্ছা দ্বারা পরিচালিত হচ্ছি বা অন্য কেউ আমাকে জোর করে করছে। এই অধিকার কথাটা যখন আপনি বললেন, তখন আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই, যে যৌন স্বাস্থ্যের মধ্যে কিন্তু কোনো ভায়োলেন্স বা কোনো রকম ফোর্সফুল ব্যাপারে, অর্থাৎ বলপ্রয়োগ বা হিংস্রতার কোনো ব্যাপার এখানে নেই। এটা কিন্তু সম্পূর্ণভাবে নিজস্ব। হ্যাঁ, কাজে আমি কেমন জীবন যাপন করব, আমার মনোভাব কেমন হবে, আমি কখন সন্তান ধারণ করব, আমি যৌন ব্যাধি থেকে নিজেকে কি করে প্রতিহত করব, এবং আমি পরিষেবাটা কিভাবে সুষ্ঠুভাবে নেব, এটি সম্পূর্ণভাবে আমার নিজস্ব এবং এটি আমার অধিকারের মধ্যে পড়ে। মানে আপনি হিংস্রতা শব্দটা ব্যবহার করলেন, এখানে অনেক সময় ধর্ষণের ঘটনা ঘটে গেলেও সেখানে প্রেগন্যান্সি টার্মিনেশনের যে অ্যাক্টর যেটা রয়েছে, সেখানেও সেই নারীর অধিকারকে সম্মান দিয়ে তার ইচ্ছেটাকে জেনে তারপরে টার্মিনেশনের কথা আইনত সেটাই বলে সব সময়। এবং আজকাল নিশ্চয়ই একটা কথা সকলেই জানেন, এটার সঙ্গে আগে আমরা শুধু সেফ মাদারহুড কথাটা বলতাম, এখন কিন্তু এটা একটা রেসপেক্টফুল মাদারহুড কথাটা কিন্তু চলে আসছে। অর্থাৎ এর মধ্যে সম্মান ব্যাপারটাকে খুব বেশি জড়িয়ে আসছে। এবং হিংস্রতার মধ্যে ধর্ষণ অবধি অতদূর যেতে হবে না। শুধু সাধারণভাবেই যদি কেউ কারো ওপরে বল প্রয়োগ করে বা কেউ জোর করে বা খারাপ ব্যবহার করে বা অত্যাচারিতভাবে যৌন সংসর্গে মিলিত হয়, সেটিও হিংস্রতা, সেটিও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই পড়ে। আমরা যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে যখন কথা বলছি এবং তার সেই দিবস, যে দিনটি যেটি রয়েছে রিপ্রোডাক্টিভ হেলথ এবং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে যখন আমরা কথা বলছি, 12ই ফেব্রুয়ারি আমরা পার করে এসেছি। ঠিক তার একটা থিম থাকে, মূল ভাবনা থাকে। এবছরের মূল ভাবনা কি ছিল? এবছরে একটি মূল ভাবনা ছিল, সেটা আমি একটু ভেঙে বলছি। সেটা হচ্ছে যে এম্পাওয়ার সেক্সুয়াল হেলথ, এম্পাওয়ার সেক্সুয়াল হেলথ, এবং তার সঙ্গে যে জিনিসটা আসছে যে ইনফরমেশনের ক্ষেত্রে, নলেজের ক্ষেত্রে এবং ওয়েলবিইং এর ক্ষেত্রে সকলের সমান অধিকার এবং সকলের জন্য এবং সকলের সমান অধিকার। কি না, ইনফরমেশন, অর্থাৎ জিনিসটা, তথ্যটাকে আমাকে জানাতে হবে, প্রত্যেকের নলেজটা পাবে,
প্রত্যেকে সেটা শেয়ার করবে এবং সেটা ইমপ্লিমেন্ট করবে এবং ভালো থাকবে। এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো মানুষের জন্য বা পার্টিকুলার কোনো লিঙ্গের জন্য বা বিশেষভাবে কোনো একটি বয়স সীমার মধ্যে তা কিন্তু নয়। যে কোনো শ্রেণীর যে কোনো মানুষের জন্য এটি প্রযোজ্য যে খবরটি সে জানবে। শুধু জানলেই তো হলো না, আমরা তো জানি আইসি আর বিসিসির মধ্যে তফাৎটা আমরা জানি যে ইনফরমেশন এডুকেশন আর কমিউনিকেশন একটা জিনিস, আর বিহেভিয়ারাল চেঞ্জ অ্যান্ড কমিউনিকেশন যতক্ষণ না পর্যন্ত সে সেটাকে পরিবর্তন করে ইমপ্লিমেন্ট করতে না পারছে ততক্ষণ জিনিসটার কোনো গুরুত্ব থাকলো না। এবং শুধু ইমপ্লিমেন্ট করলেই হবে না, তাকে ভালো থাকতে হবে। তাহলে এই ভালো থাকা অবধি নিয়ে আসার জন্য এবার মূল ভাবনা কিন্তু এইখানেই। আমরা ডক্টর মাঝি আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা যে জায়গায় ছিলাম যে ভালো রাখার উপায় যেমন আপনি বলেছেন, তেমনি ভালো কখন থাকবো, অসুবিধায় না পড়লে তো হবে না। আমাদের যারা অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যারা আছে রাজ্য জুড়ে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় যারা কাজ করছেন, তারা আগাম জানিয়ে দেন গর্ভবতীকে, প্রসূতিকে এই বিপদ হলে কিন্তু এটা হতে পারে, এটা হলে কিন্তু আপদকালীন রেফার, এটা হলে কিন্তু ঘরে থেকে। ঠিক তেমনি যে আমরা যৌন, ম্যাডামের কাছে একটা প্রশ্ন আমার রাখলাম, আমি ডক্টর মাঝির উত্তরের পরে, যে আমরা যত উন্নত হচ্ছি, টেকনোলজি যত উন্নত হচ্ছে, আমরা কেন এখনো পর্যন্ত এই যে স্টিগমার কথাটা বলছেন, আমরা কেন এখনো এটাকে নিভৃতে এই জায়গার মধ্যে এটাকে আমরা রেখে দিতে, মানে এখনো কেন আমরা প্রকাশ্যে কেন বলতে পারছি না? কেন আজকে একজন মেয়ে সে তার দাদার কাছেও চাইতে পারে, তার পুরুষ আত্মীয়র কাছেও চাইতে পারে, তারাও বুঝবে যে তার এখন মেনস্ট্রুয়াল হাইজিন দরকার বা অন্যান্য, আমরা এখনো সংগোপনে ব্যাপারটা করি। কিন্তু এটা যে এই যে অধিকারের কথাটা আমরা বললাম, এই জায়গা থেকেও কেন আমরা বেরিয়ে আসতে পারি? আমি এই কথাটাই আপনাকে বলছি যে আমরা উন্নত হয়েছি, অনেক উন্নত হয়েছি, হ্যাঁ, কিন্তু মানুষের মনটা কতটা এগিয়েছে সেটা একটা বড় কথা। আর একটা হচ্ছে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, কজন, আমি সবকিছু বাদ দিলাম, শুধু অভিভাবকদের কথাই বলছি, কজন অভিভাবক খুব স্বচ্ছভাবে পরিষ্কারভাবে একটি মেয়ের সঙ্গে, তার কন্যার সঙ্গে বা তার বোনের সঙ্গে এই শারীরিক বৃত্তিগুলো যে কত নর্মাল ফিজিওলজি। ধরুন আমাকে আর খুব সহজভাবে বলি যে গ্রীষ্মকালের পরে আসছে বর্ষাকাল, বর্ষাকালের পরে আসছে শরৎকাল। তাহলে এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো কি কোনো একটা বিশেষ খুব ক্ষতিকর ব্যাপার বা এগুলো কি খুব ভয়ের ব্যাপার, খুব চিন্তার ব্যাপার? নিশ্চয়ই নয়, এটি একটি স্বাভাবিক ব্যাপার। এটা তাহলে কেন আমরা এই কিশোরীর জীবনটাকে একটা সহজভাবে তাকে বোঝাতে পারছি না যে তোমার জীবনে এই পরিবর্তন আসছে, তোমার জীবনের এই চক্রটাকে সম্পূর্ণ করতে হবে? এটি একটি জীবনের সহজ প্রাকৃতিক নিয়ম, এর মধ্যে ভয়ের, দুঃখের চিন্তা নেই। আবার আমাদের ছেলেটিকেও আমি শিক্ষা দিতে পারছি না যে এটা একটা প্রকৃতিরই নিয়ম, প্রকৃতিরই অঙ্গ, তোমাকে এটাকে কোনো বক্রভাবে দেখার দরকার নেই বা এটাকে তোমার অতিরঞ্জিত করারও দরকার নেই, বা তোমার মধ্যে যেটুকু কামনা আসছে সেটার মধ্যে খুব স্বাভাবিক বৃত্তি, এভাবেই তুমি নাও। হ্যাঁ, যেমন একটা নদী তার বয়ে চলে তার স্রোতের ধারে, আস্তে গিয়ে সমুদ্রে মেলে, তেমনি আমাদের জীবনটাও তো একটি প্রবাহ, তাই না? কাজেই সেই প্রবাহটার সঙ্গে কিন্তু আমরা ছেলেমেয়েকে পরিচয় করতে পারছি না। সেই জন্য একটা পিউবার্টি এলে, কারো যদি পিরিয়ড শুরু হয়, পিরিয়ড শুরু হলে, বা কারো যদি সন্তান ধারণ হয়, সন্তান ধারণ হলে, বা কারো যদি গর্ভপাতও হয়, সেটাকেও আমরা যেন একটা বিরাট কাণ্ড ঘটে গেল। আজকে এই যুগে যখন টেকনোলজির যুগ, ডিজিটালাইজেশনের যুগ, যখন মানুষ স্পেসের জীবন কাটাচ্ছে, এতখানি উন্নত হয়ে গেছে সবকিছু, কিন্তু আমাদের মনটা কতটা এগিয়েছে, আমরা আমাদের সন্তানদের কাছে কতটা স্বচ্ছ হতে পেরেছি। এবং সহজ কথা, যেটা ঠাকুর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সহজ কথা যায় না বলা সহজভাবে। সহজ কথা কখনোই সহজভাবে বলা যায় না, এবং যে সহজ কথা সহজভাবে বলতে পারে সেটা কিন্তু তার বিরাট কৃতিত্ব, তাই না? মানে যখন বয়ঃসন্ধিকালীন থেকে আস্তে আস্তে সে যুবক বা যুবতীতে যাচ্ছে, লিবিডো অপোজিট সেক্সের প্রতি তার আকর্ষণ আসবেই, এটাও তো স্বাভাবিক, এটাও তাকে বুঝিয়ে দিতে হবে। বা তার পারিপার্শ্বিক থেকে যদি সে জানতে পারে, আগে যুথবদ্ধতার আকাঙ্ক্ষা ছিল, গ্রেগরিয়াস আর্ট ছিল, আমরা পরিবার থেকে শিখতাম, এখন হয়তো বাইরের কারো থেকে শিখছে, কিন্তু সেই শেখাটার মধ্যে যদি ভুল থেকে যায়, ভুলটা নিয়েই বয়ে চলবে। ভুল থাকে, লুকোচুরির ব্যাপার থাকে, তাকে যদি মনে করা হয় যে কোনো একটা অপরাধ প্রবণতা তোমার মধ্যে কাজ করছে, যখন একটি মেয়ের একটি ছেলেকে ভালো লাগছে বা একটি ছেলের যখন একটি মেয়েকে ভালো লাগছে, তার মা বাবা কেন বলতে পারছে না যে এটা তো একটা জীবনের স্বাভাবিক ঘটনা, তবে তুমি এটাকে এইরকম সুন্দরভাবে রূপ দাও? এইটুকু কেন বলতে পারছি? প্রফেসর ভট্টাচার্য, আমরা এই অনুষ্ঠান করার আগে আমাদের
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে আমরা একটা জেলায় গেছিলাম, পূর্ব বর্ধমান জেলায় গেছিলাম, এবং সেখানকার যিনি জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের যিনি কর্মদক্ষ, তার সহায়তায় আমরা বেশ কিছু মহিলার সঙ্গে আমরা কথা বলেছিলাম। একাধারে মা, কেউ সেখানকার আমাদের যে আনন্দধারা প্রকল্প যেটি রয়েছে পঞ্চায়েতের অধীনে, যেটি রূপায়িত হয় তার সঙ্গে যুক্ত, কেউ আশা দিদি, কেউ ওখানকার আরএমপি, কেউ তিনি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমরা তাদের কথাও শুনবো, তারা কিভাবে আমাদের আজকের এই প্রোগ্রামের যে বিষয়, মানে আমরা যখন যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তারা কিভাবে দেখছেন সেটা একটু শুনে নিই। আমরা কথা বলেছিলাম মিলি খাতুনের সঙ্গে। আমি মিলি খাতুন, আমি খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের আহাল্লাদিপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমার পরিবারে দুটি মেয়ে আছে, একটা 13 বছর আর একটা হচ্ছে 8 বছর। দিদি, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি এইচএস পাস করেছি এবং সগড়াই রবীন্দ্র মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি 2016 সাল থেকে কাজ করছি আজ পর্যন্ত। এখন আমার 11 বছর হলো এই সেলফ হেল্প গ্রুপের এতে কাজ করা। আমরা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে যে আনন্দধারা আছে সেখানেই তো আপনারা দল করেছেন? হ্যাঁ স্যার, ওখানেই করি এবং সেখানে তো আমাদের বিভিন্ন রকমের কাজ হয়, যেমন সেখানে ট্রেনিং চলে বিভিন্ন সরকারি, সেখানে আমরা সরকারি যে ধান কেনা হয় সে ধান কিনি, স্যার স্কুল ইউনিফর্ম তৈরি করা হয়। আপনার রোজগার আগে যা ছিল? আমি রোজগার আগে থেকে এখন অনেকটাই বেটার। যখন প্রথমে আমরা কাজ করতাম ধরতে গেলে বিনা পয়সাতেই কাজ করতাম, এবং এখন এখানে কাজ করে আমরা একটা সিজনেতে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করি। সেটা কি আপনার কাছে থাকে না স্বামীকে দিয়ে দিতে? সেটা নিজের কাছেও থাকে, কোনো সময় মনে হলে যদি স্বামীর প্রয়োজন হয়, হঠাৎ কোনো দরকার পড়ে, তখন আমরা সেই টাকাটা ব্যবহার করাই। আচ্ছা, আমরা যেহেতু আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, আমাদের সঙ্গে স্টুডিওতে ডাক্তার দিদিরা রয়েছেন, ঠিক আপনার কাছে জানতে চাইবো যে বাড়ির মেয়েদেরকে, আপনার পরিবারের মেয়েদেরকে, আপনার এলাকার মেয়েদেরকে আপনারা যৌন স্বাস্থ্য সম্পর্কে কিভাবে সচেতন করেন? কারণ যেহেতু আমি এইচএস পাস করেছি, কারণ আমি একজন শিক্ষিত মহিলা, কারণ আমি এতদিন দীর্ঘদিন প্রথম থেকেই ন্যাপকিন ব্যবহার করে এসেছি, এবং সেই জন্য পিরিয়ডসের সময় আমি আমার বাড়ির যে মেয়েরা আছে, কিশোরী মেয়েরা, তাদেরকেও সেটাই শেখাই যে প্রথম থেকে ওই ন্যাপকিন ব্যবহার করাটা উচিত, কারণ সেটা হচ্ছে শরীরের পক্ষে একটা স্বাস্থ্যকর দিক, বা সেখানে আমাদের যৌন সচেতনতা থাকাটা ওই দিক থেকে অনেকটাই সেফ। আপনার যে মেয়ে রয়েছে বললেন, এই মেয়েরাও কি বাইরে থেকে শিখছে না বাড়ি থেকেই শিখছে? না স্যার, আমরা আমাদের মেয়েদেরকে বাড়ি থেকেই আমরা শেখাই ছোট থেকেই যে এটা একটা শারীরিক গঠন, মা পিরিয়ডস হলে ওটা কোনো ভয়ের কিছু কারণ নেই, ওটা হলে নিজেদেরকে সেই জিনিসটাকে ব্যবহার করে মানে স্বাস্থ্যসম্মত ভাবে থাকা, এবং হচ্ছে ঋতুমতি যখন কেউ হয়ে যাচ্ছে তার কি কি কাজ করব, কি কি করব না, সেগুলো আপনারা জানিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, তাদেরকে সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তার পাশাপাশি আমরা আজকে একটু আগে আশা দিদির সাথে কথা বলেছিলাম, তারা যে বয়ঃসন্ধিকালীন কিশোর বা কিশোরীদেরকে নিয়ে বসে, তারাও কি সেখানে যায়? আপনার বড় মেয়ে যে রয়েছে 12 বছর বয়স, হ্যাঁ স্যার, সেও সেখানে যায় এবং সেখানে যেটা শেখে সেটা কি এসে আপনার সাথে কখনো সেটা খোলামেলা আলোচনা হয়? আচ্ছা, এই আলোচনায় আস্তে আস্তে ছোট মেয়েও শিখছে আপনার যে? হ্যাঁ, সেও সেটাই শিখছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে চাইবো, যখন আপনারা এতটাই সচেতন, যখন বাইরে থেকে, মানে আপনার এলাকায় এমনও তো কেউ আছেন যাদের স্বামীরা এখনো পরিযায়ী, যারা অন্য মাইগ্রেশনে রয়েছে, তারা যখন উৎসবের সময় ফেরে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে তাদের বিভিন্ন সময়, উৎসবের সময় তারা বিভিন্ন ক্লিনিকগুলো করেন, স্বাস্থ্য পরীক্ষাগুলো করেন, মানে আজকে যাতে কেউ এসটিআই ক্লিনিক যেগুলো রয়েছে, আরটিআই বা এসটিআইতে যাতে না ভোগেন, বিভিন্ন ব্যবস্থা রয়েছে। যারা আসেন পরিযায়ী থেকে, তখন কি সেই দিদিদেরকে আপনারা কোন রকম সচেতনতার বার্তা দেন? কিভাবে তাদেরকে সেটাই বলা হয় যে আমাদের ওই ক্লিনিং যে পরিষেবা জায়গা আছে, তাদের সেখানেতে যে চেক আপ করানো উচিত। আমরা মিলিদির কথা শুনছিলাম, এবং মিলিদির মতো নিশ্চয়ই আমরা শুধুমাত্র পূর্ব বর্ধমানে গেছি তা নয়, সারা রাজ্যের মহিলাদের যে ক্ষমতায়ন হয়েছে তার কথার মধ্যেই কিন্তু স্পষ্ট। ডাক্তার মাঝি, যদি একটু বলেন আমাদেরকে যে এই যে এসটিআই এর কথা উঠলো, আরটিআই এর কথা উঠলো, বা যারা পরিযায়ী যারা আসেন উৎসবের সময়, আমাদের স্যাক্সের তরফ থেকে প্রিভেনশন অফ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থা যেটি রয়েছে স্বাস্থ্য দপ্তরের অধীনে, তারা বিভিন্ন জায়গায় একদম ক্যাম্প করেন, স্বাস্থ্য চেক আপের কথা বলেন। কি কি দেখবে, বা আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন একযোগে আকাশবাণীর বিভিন্ন প্রচার তরঙ্গের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে, মানে আমার স্বাস্থ্যটা খারাপ, এটাকে এক্ষুনি ডাক্তারের কাছে যাওয়া দরকার, বা কোনো রকম ইনফেকশন হয়েছে, এই যে লক্ষণগুলো, সেগুলো যদি একটু বলেন আমাদেরকে। আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এসটিআই বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন আরটিআই, যেগুলো হচ্ছে যৌনবাহিত সংক্রমণ,
যেগুলো একজন সংক্রামিত ব্যক্তির থেকে যৌন মেলামেশার মাধ্যমে তার পার্টনার, স্বামী বা স্ত্রী, তার দেহে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO একটা তথ্য দিয়েছেন যে বিশ্বে প্রায় প্রতিদিন 10 লাখ মানুষ বিভিন্নভাবে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা যৌন সংক্রমণে আক্রান্ত হচ্ছেন সারা পৃথিবীতে। মানে পশ্চিমবঙ্গের চিত্রটা কি বলা যাবে? পশ্চিমবঙ্গের এক্সাক্ট ডেটা এই মুহূর্তে আমার মনে নেই, তবে যেহেতু দেখা যাচ্ছে গোটা বিশ্বে মোটামুটি 10 লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন, সো ফিগারটা খুব একটা ছোট আমরা বলতে পারি না। তো এই সেক্সুয়াল কন্ট্রাক্টের মাধ্যমে প্রায় 30 রকম বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ঘটিত ইনফেকশন একজন মানুষের দেহের থেকে তার পার্টনারের দেহে ছড়িয়ে পড়তে পারে। আবার এই রোগগুলো অনেক সময় দেখা যায় মায়ের শরীরে থাকলে তার যে গর্ভস্থ শিশু তার মধ্যে প্লাজেন্টার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। আবার যখন ডেলিভারি হচ্ছে তখনও ছড়াতে পারে। আবার ডেলিভারির পরবর্তী সময়ে বা শিশুর জন্মের পরবর্তী সময়ে শিশু যখন মাতৃদুগ্ধ পান করছে সেই সময়ও কিন্তু মায়ের থেকে এই শিশুর দেহে এই ইনফেকশনগুলো। মানে আপনি কি পিপিটিসিটির কথা বলছেন, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন, মানে মায়ের বুকের দুধ থেকে সন্তানের দেহে আসা। কিন্তু সেখানে তো আমাদের রাজ্যে যে পরিকাঠামো রয়েছে যে HIV আক্রান্ত মা সুস্থ বাচ্চার, HIV মুক্ত সন্তানের জন্ম দিতে পারে, নেভেরেপিন বা অন্যান্য যে ইনজেকশন যেগুলো দেওয়া হয় সেই জায়গা থেকে, সে পরিকাঠামো তো আছে। অবশ্যই আমাদের যে পরিকাঠামো আছে স্বাস্থ্যের ক্ষেত্রে, সেখানে প্রেগন্যান্সিতে আমরা বেশ কিছু ইনফেকশনের পরীক্ষা করে থাকি। তার মধ্যে প্রথমেই আপনি যেটা বললেন HIV, তার ছাড়াও হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিসের মতো রোগগুলোরও আমরা পরীক্ষা করে থাকি। যদি মা আক্রান্ত থাকেন, যেমনটা আপনি বললেন HIV আক্রান্ত মা, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ দিয়ে তাদের ভাইরাল লোডটাকে কমিয়ে রাখা হয়, যাতে করে তার গর্ভস্থ শিশুতে বা ডেলিভারির সময়ে শিশুতে ছড়িয়ে না পড়ে বা ব্রেস্ট ফিডিং এর সময় শিশু আক্রান্ত না হয়। এই উপায়ে কিন্তু প্রচুর মানে HIV আক্রান্ত মা তিনি কিন্তু সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম দিতে পারছেন। তো আমরা যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনগুলোর কথা বলছিলাম, তার মধ্যে হেপাটাইটিস বি, সি, HIV, সিফিলিস এছাড়াও কিন্তু বেশ কিছু রোগ আছে, যেমন ধরুন গনোরিয়া, ক্লামাইডিয়া, জেনিটাল ওয়ার্ট বা যৌনাঙ্গে যে আঁচিলগুলো হয়, এরকম বহু ইনফেকশন ছড়াতে পারে। তার লক্ষণগুলো কিভাবে আপনি বুঝবেন? ধরুন আপনার যে ভ্যাজাইনা ফিমেলদের ক্ষেত্রে, সেখান দিয়ে সাদা স্রাব হচ্ছে, কখনো কখনো সেখানে প্রচণ্ড ইরিটেশন হতে পারে, চুলকানি থাকতে পারে, সেখানে ব্যথা থাকতে পারে, কখনো ইউরিনের পাস করার সময় মানে মূত্রত্যাগ করার সময় সেখানে কিন্তু প্রচণ্ড জ্বালা, ইরিটেশন বা ব্যথা এরকম হতে পারে, বা হয়তো তার মূত্র বিসর্জনের প্রচণ্ড আজ আসছে, বারবার মূত্র বিসর্জন করতে চাইছে কিন্তু পুরোটা সে মূত্র বিসর্জন করতে পারছে না, বা হয়তো পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গ থেকে, ইউরেথ্রা থেকে কোনো এমনি ডিসচার্জ হতে পারে, বা অনেক সময় অ্যানোরেক্টাল ডিসচার্জ হয়, মানে আমাদের পায়ু মুখ দিয়ে সেখান থেকে কিছু ডিসচার্জ বেরোতে পারে। আমাদের যে যৌনাঙ্গের পাশে যে জায়গাগুলো আছে সেখানে গ্রন্থিগুলো ফুলে উঠতে পারে, এরকম বিভিন্ন সিমটম হতে পারে। তার সাথে পেটে ব্যথা থাকতে পারে। তো এইরকম যদি কোনো সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ নিতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের দু রকমের ট্রিটমেন্ট অপশন আছে। এক হচ্ছে ন্যাকোর আন্ডারে, মানে ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আমাদের কিছু সিনড্রোমিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা হয়। যেমন ধরুন কারোর ভ্যাজাইনা দিয়ে ডিসচার্জ হচ্ছে, তার একরকম ওষুধ ফিক্স করাই আছে, ফিক্সড ডোজ কম্বিনেশনের ওষুধ, সেটা আপনার স্বাস্থ্যকর্মী আপনাকে দিতে পারবেন, আশা দিদির কাছ থেকে পেতে পারবে। এগুলো কিট ফর্মেই আছে, 8টা কিট আছে, 8 রকম। মানে তার মানে আশা দিদি যে কিট তিনি নিয়ে যান বাড়ি বাড়ি যখন হোম ভিজিট করছেন, তার কাছ থেকে তিনি পেতে পারেন। এইটা মেনলি স্বাস্থ্যকেন্দ্রে এসে একবার নিতে হবে। আর হোম ভিজিটে অন্যান্য অনেক জিনিসই দেওয়া হয়ে থাকে। আর এই সিনড্রোমিক অ্যাপ্রোচের বাইরেও একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আমাদের যে সুরক্ষা ক্লিনিকগুলো আছে বিভিন্ন মেডিকেল কলেজে, সেখানে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে তার চিকিৎসা করা। STI ক্লিনিক যেগুলো সুরক্ষা ক্লিনিক বলা হয়। আর একটা উপায় আছে যে যারা আক্রান্ত হয়েছেন কোনোভাবে বা যাদের মধ্যে সিমটমস দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার মোটামুটি লাস্ট 1 মাসে যারা পার্টনার ছিলেন, হতে পারেন তার স্বামী বা স্ত্রী, হতে পারেন কারো মাল্টিপল পার্টনার হতে পারেন, তো সেক্ষেত্রে পার্টনার ট্রেসিং করাটা, মানে পার্টনারকেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে তার কোনো অসুবিধা আছে কিনা সেই অসুবিধা বুঝে তার ট্রিটমেন্টটাও কিন্তু খুব জরুরি। মানে আমাদের এক মাস্টারমশাই বলতেন যে কখনো কিছু হয়ে গেলে
আগে লুকিয়ে ফেলা হতো যে আমার এই বিপদটা হয়েছে, লোকে কি বলবে। এখন এই যে টেকনোলজির কথা প্রফেসর ভট্টাচার্য বললেন, যে টেকনোলজি, সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম কারো ঘটলে তিনি আরো বিশালভাবে আরো চারিদিকে বলুন যাতে অন্যরা সেই বিপদ থেকে বেঁচে যেতে পারে। সুতরাং আজকে আমার কোনো যৌন রোগ হয়েছে, আমি যতটা ভুগছি, আমি যদি অন্যকে শেয়ার করি বা আমি অন্যকে যদি বলি যে আমার এরকম হয়েছে, তোমার এরকম হয়নি তো, তাহলে মনে হয় আরো দ্রুত চিহ্নিতকরণের সংখ্যাটা বাড়বে, কিন্তু চিকিৎসাটা পেলে মানুষ আরো বেশি দিন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবে। প্রফেসর ভট্টাচার্য, তার সঙ্গে যেটা বলল ডক্টর মাঝি, যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেক্সুয়াল হেলথের ক্ষেত্রে। সেটা হচ্ছে এখানে কিন্তু চিকিৎসাটা যে অসুস্থ তার যেমন হবে, সঙ্গে সঙ্গে পার্টনারের অর্থাৎ তার সঙ্গীর সমানভাবে চিকিৎসা হবে। হ্যাঁ, কাজেই এইখানটা মেন কথা হচ্ছে সেক্সুয়াল হেলথের ক্ষেত্রে, যেটা অন্য অসুখের সঙ্গে একটা বিরাট তফাৎ। হ্যাঁ, যে হ্যাঁ, কারো টুবারক্লোসিস হলে আমরা ঘরের অন্য সকলকে দেখি যে তাদেরও টুবারক্লোসিস আছে কি নাই। হ্যাঁ, কিন্তু সেক্সুয়াল হেলথের ক্ষেত্রে একেবারে চিকিৎসাই শুরু হয়ে যাবে অন্য তার সঙ্গীর। এক্ষেত্রে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে অনেক সময় কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের কোনো সাইন সিমটম নেই, মানে তারা অ্যাসিমটমেটিক, রোগের কোনো লক্ষণ নেই, কিন্তু তারা হয়তো রোগটা তার পার্টনারের দেহে ট্রান্সমিশন করতে পারছেন, পার্টনারের হয়তো তার সাইন সিমটম দেখা দিল। সো সেই জন্য পার্টনারের চিকিৎসা করাটা খুব ইম্পর্টেন্ট। পার্টনার হয়তো অ্যাসিমটমেটিক, বাট তার ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে, তাই মাল্টিপল সেক্সুয়াল কন্ট্যাক্টের ক্ষেত্রে সে হয়তো তার তৃতীয় যে পার্টনার তাকে হয়তো তিনি এই রোগটা ছড়িয়ে দিতে পারেন। মানে এক্ষেত্রে এই সেক্সুয়াল ব্যাপার যখন, যৌন সংসর্গ যখন করছি, তখন খুব বিশ্বস্ত থাকা দরকার যে একজনই পার্টনার থাকবে। মানে এই জায়গাটাও রাখলে অন্তত পরিবারটা অন্তত সুস্থভাবে থাকতে পারবে। এবং আর একটা জায়গাও, যেটা আমরা যে রক্ত যখন নিই ব্লাড ব্যাংক থেকে, যে 5 সুরক্ষা কবচ, মানে সেখানেও যেটা ডক্টর মাঝি কিছুক্ষণ আগে বলছিলেন হেপাটাইটিসের কথা, মানে হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া, এইচআইভি এবং তার সাথে হচ্ছে সিফিলিস, এই 5 সুরক্ষা কবচও থাকছে। আমরা বর্ধমানে, পূর্ব বর্ধমানে আমরা একজন মানে সেখানে তিনি স্বাস্থ্য পরিষেবা দিয়ে বেড়ান, একদম গ্রামে গঞ্জে, এরকম এক দিদির সাথে কথা বলেছিলাম। এবং আরো একজন দিদির সঙ্গে যিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, মারা গেছে, তার স্বামী তাকে বারে বারে চাইছেন যৌন সংসর্গ করার জন্য। তার ফলে কতটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে আমরা সেটাও শুনেছিলাম। ঠিক এইখানেও জানবো যে সেই বলপ্রয়োগ আর হিংস্রতার ব্যাপারটাই আসছে। আমরা পরপর দুটো ইন্টারভিউ আমরা শুনে নিই। আমার নাম শেখ নুরুন্নেসা, আমি রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আমাদের মেনলি কাজ হলো আমরা সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে আমরা স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করি। এখানে আমরা কি করি, ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে সচেতন করার চেষ্টা করি। যেমন 26 জানুয়ারি রিসেন্ট প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খেজুরাটিতে একটা ক্যাম্প করি বাবু ডাক্তারবাবু তত্ত্বাবধানে, এবং সেখানে ফ্রিতে ঔষধও প্রদান করা হয়। এবং যৌন সচেতনতা সম্পর্কেও মানুষকে সচেতন করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। মানে এই যখন ক্যাম্পগুলো করেন তখন সেখানে গাইনোকোলজিস্টরাও থাকে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মানে কি ধরনের কাজ আপনারা করেন? মানে এখানে আশা দিদি রয়েছে, অঙ্গনওয়াড়ি রয়েছে, স্বাস্থ্যকর্মীরা রয়েছে, তার পাশাপাশি আপনারা স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেন, বা ধরুন অ্যাওয়ারনেসের কাজটাও আপনারা কিভাবে এগোন? আশা দিদিরা সাধারণত ওদের কাছে, মানে একই গ্রামের মানুষ হয়, অনেক সময় লজ্জায় বলতে পারেন না। সেই সময় কি হয়, আমরা ক্যাম্প করলে বাইরের জন তো সেখানে এসে বললে ওদের অনেকটা সুবিধা হয়। এর ফলে আমরা আর কি এরকম করে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র খেজুরহাটিতেই করি তা নয়, কখনো বাদুলিয়ায় করি, কখনো বাইরেও করি। এরকম ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করি। কিশোরীরা বা অন্যান্য মহিলারা তারা কি ধরনের সমস্যা নিয়ে আসেন যৌন রোগ সম্পর্কিত? বেশিরভাগটা আসেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তো থাকেই, আর থাকে ওই টিচিং এর কেসগুলো, ভ্যাজাইনা ইচিং, এগুলো থাকে। মানে এগুলো বেশিরভাগ কি হয়, গ্রামের দিকে হাইজিন মেনটেন না করার কারণে এই জিনিসগুলো আমাদের প্রায়শই দেখা যায়। তখন আপনারা কি করেন? তখন গাইনোকোলজিস্ট থাকেন, উনি দেন। সবসময় তো গাইনোকোলজিস্টে যেতে পারছে না। ধরুন আজকে কোনো একটা গ্রাম পঞ্চায়েতের, কোনো একটা গ্রাম সংসদের কোনো একজন মহিলা, অনেক সময় এমন হতে পারে কি যে আপনার কি কখনো মনে হয় যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, তারা হয়তো সবকিছু রেখে ঢেকে সেটা বাইরে প্রকাশ করতে পারেন না, পুরুষদেরকে বলতে পারেন না, যেটা হয়তো আপনাদেরকে বলছেন, কিন্তু তার ট্রিটমেন্টের ব্যবস্থা কিভাবে আপনারা করেন? আমি প্রথম তাকে জিজ্ঞেস করি যে তুমি কি ব্যবহার করো, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করো। অনেক সময় এখনো প্রত্যন্ত এলাকায় অনেকে এখনো কাপড় টাপড় ব্যবহার করে, তখন তাদেরকে জিজ্ঞেস করি। তখন যদি দেখি না ন্যাপকিনই ব্যবহার করছে, তখন জিজ্ঞেস করি ক ঘন্টা অন্তর তুমি ওটাকে চেঞ্জ করো।
সেটাও যদি দেখি ঠিক আছে, তখন বলি যে তাহলে এবার সেই ফোর্সটা, মানে আমাদের যেটা বলতে চাইছি ব্লাডের ফোর্সটা কেমন থাকে, কালারটা কেমন থাকে, তখন যদি বুঝছি যখন যে এটা তাহলে ডাক্তারের কাছে পাঠাতে হবে, তখন ডাক্তারের কাছে পাঠাই। বা হাইজিন মেনটেন না করার কারণে এটা হচ্ছে, তখন ওকে বলি ন্যাপকিনটা তুমি এক কাজ করো 2 ঘন্টা অন্তর চেঞ্জ করো, কারণ তোমার যেহেতু ব্লিডিংটা খুব বেশি হচ্ছে সেই ক্ষেত্রে দ্রুত চেঞ্জ করার প্রয়োজন আছে। নমস্কার, আমি ফিরোজা বেগম। আমি সগড়াই রবীন্দ্র মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের একজন সদস্য। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমাদের একজন এলাকায় একজনকে দেখেছি যে একটা মহিলা, যে তার একটা প্রথম বাচ্চা হওয়ার পর, তারপরেও যে মানে বাচ্চা হওয়ার পর যে একটা গ্যাপ থাকে, 3 বছরের যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা না মেনে তার স্বামী বারবার মেলামেশা করে, সহবাসে লিপ্ত হয়। এবার তারপরে বারবার মানে সে প্রেগনেন্ট হয়ে পড়ে। মানে অল্প সময়ের মধ্যেই তার অনেকগুলি সন্তান হয়ে পড়ে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে অনেকগুলো সন্তান হয়, ফলে তার শারীরিক, তার কি অসুস্থতার সাথে সাথে যৌন রোগে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত সে মারাও যায়। আচ্ছা, এই যে ঘটনা আপনি চোখের সামনে দেখলেন বা এলাকার লোকও জানলো, মানে কি বার্তা দেন আপনাদের দলের পক্ষ থেকে? আমরা এটাও বলি যে অন্তত পক্ষে মানে এইটুকু জানা উচিত যে একটা গ্যাপ থাকা দরকার, যে একটা মানুষের সব মাস, মানে 18 বছর আগে বিয়ে নয়, বিয়ের অন্তত 1 বছর পর অন্তত সন্তান, হ্যাঁ সন্তান অবশ্যই নিয়ে, আর তারপরে সন্তান অন্তত পক্ষে 3 বছরের যেন গ্যাপ থাকে। ঠিক, অবশ্যই। আর যদি কোন রকম যৌন রোগ দেখা দেয়ও, সেটা লুকিয়ে না রেখে অন্তত চিকিৎসকের কাছে যাও। অবশ্যই। অনেক ধন্যবাদ দিদি। আমরা পরপর দুটো ইন্টারভিউ শুনলাম, কি বলবেন প্রফেসর ভট্টাচার্য? এটা তো বাস্তব, এবং এত চেষ্টা করার পরেও যে আবার আমাদের এখনো টিনেজ প্রেগন্যান্সি বা অতি অল্প বয়সে মেয়েদের বিবাহ এবং গর্ভধারণ, এটা এখনো যে চলছে, এটা খুবই দুঃখের। আমরা এই অনুষ্ঠানের সাথে সাথে আমরা কিছু ওষুধের দোকানদারদের সাথেও কথা বলেছিলাম। আচ্ছা, মানে সেখানে তাদের একটা অভিজ্ঞতার কথা, আমরা ফিরে আস্তে আস্তে জেলা থেকে যখন আমরা আবার ফিরছিলাম, বেশ কয়েকটি ওষুধের দোকানে আমি কথা বলেছিলাম, যে তারা সবারই একটা কথা, যে সেটা হচ্ছে যে নিশ্চয় কিট দিয়ে যেমন প্রেগন্যান্সি টেস্ট হয়, সেই নিশ্চয় কিট বিক্রি বেড়েছে যে 72 ঘন্টার মধ্যে যাতে মানে ওষুধ খেয়ে নিলে যাতে সন্তান ধারণ হবে না, এইটাও বেড়েছে। আগে কেউ কিনতে আসতো না সাহস করে, কিন্তু এখন গ্রামে গঞ্জে দোকানে আমি পয়সা দিচ্ছি, তুমি আমাকে এটা দাও, এই জায়গাটাও হয়েছে। এটাও কিন্তু এক ধরনের অভিজ্ঞতা আমরা শুনলাম। কিভাবে দেখছেন বা কি বলবেন এক্ষেত্রে, এবং সাবধানতার কথাটাও আপনি যদি একটু বলেন। সাবধানতা একটা কথা কি, হ্যাঁ, মানুষ তো অবশ্যই যেমন এম্পাওয়ার্ড হয়েছে, সাহসীও হয়েছে মানুষ খুব। হ্যাঁ, আর একটা কথা, শুধু অ্যাক্সিডেন্ট বললে হবে না, ইচ্ছাকৃতভাবেও তো এখন স্কুলে কলেজে ছোট ছোট ছেলে মেয়ে, বলতে আমাদের চোখে যারা ছোট ছোট ছেলে মেয়ে, তারাও কিন্তু একদম খুব সাহসের সঙ্গে এগিয়ে এসেছে, এবং এগুলো নিয়ে তারা, ওদের মধ্যে কোনো সংকোচ আর কাজ করছে না, তাই না? তারা এগুলো নিয়ে করছে। এখন যেখানে আমি পুরোনো কথা বলছিলাম, যে টিনেজ প্রেগন্যান্সির কথাটা একটু বলে নিই, একটা কথা, যে তখন শুধু যেমন ছেলেটি বা মেয়েটির দেহ তৈরি হয় সেটুকু তো নয়, মনটাও কিন্তু তৈরি হয় না। কাজেই সবকিছুরই তো একটা প্রস্তুতি লাগে, শুধু দৈহিক প্রস্তুতি যথেষ্ট নয়, মানসিক প্রস্তুতিও একটা খুব বড় কথা। কাজেই সেই সমস্ত কিছু পরিণতি পাওয়ার আগেই যে বিবাহ হয়ে যাচ্ছে, গর্ভধারণ হচ্ছে, এবং রিপিটেড চাইল্ড বার্থ, অর্থাৎ একটার পর একটা গর্ভধারণ হয়ে যাচ্ছে। আপনি যেটা বললেন যে আগে এই জিনিসটা আমরা দেখতাম যে বিক্রি হচ্ছে না, বা কিনতে লোকে সাহস পাচ্ছে না, কিন্তু এখন সবাই সাহসী হয়ে গেছে, সর্বস্তরে সবাই সাহসী হয়ে গেছে, তাই না? যেমন নারী পুরুষ, যাদের আমরা ভাবতাম যে এরা উচ্চবিত্ত, এরা নিম্নবিত্ত, এরা নিম্ন উচ্চবিত্ত, এরা, কিন্তু এইসবের কোনো এখন ব্যাপারই নেই। এখন সবাই সাহসী। এখন প্রাকবিবাহে যৌন মিলনটা যেন কোনো ব্যাপারই নয়, এখন এটা একটা খুব সহজ ব্যাপার হয়ে গেছে, এবং এইখানেই যে সমস্ত কিছু যৌন ব্যাধির অনেকটা অংশ লুকিয়ে আছে, সেটুকু বোঝানোটা একটা বড় দরকার। হ্যাঁ, আপনি তো দীর্ঘদিন আইসি নিয়ে কাজ করেছেন, আপনি এইটুকু নিশ্চয়ই বোঝেন যে শুধু একটানা লেকচার, একটানা সচেতনতা প্রচার বা একটানা বলে যাওয়ার মধ্যে কিন্তু খুব একটা সার্থকতা নেই, যতক্ষণ না সেটা একদম মনের ভেতরে যাচ্ছে এবং যে শুনছে তার ব্যবহারটা পরিবর্তন হচ্ছে। কাজেই আমি অনেক কিছু বললাম, অনেক কিছু ভালো ভালো কথা আসে, অডিও মিডিয়াতে হোক, ভিজুয়াল মিডিয়াতে হোক, অডিও ভিজুয়ালে হোক, অথবা ম্যাগাজিনে লেখা বেরোলো, ঠিক আছে, সবই ঠিক আছে, হেলথ সেন্টারে বড় বড় ছবি দিলাম, পোস্টার দিলাম, সব ঠিক আছে,
কিন্তু যতক্ষণ না আমি তাকে সামনাসামনি জিনিসটা বোঝাচ্ছি, বা যতক্ষণ না তার গ্রামের যে মেয়েটি ক্ষতিগ্রস্ত হয়েছে সে যখন তাকে দুঃখের কথা জানাচ্ছে, ততক্ষণ কিন্তু মনের দাগ পড়ে না। এই কথাটা আমি বারবার বলছি। মানে এখানে জানতে চাইবো যে আজকে যখন আমরা যৌন প্রজনন স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলছি, এরকম কি সরকারি কোনো কর্মসূচি নেই যে যেখানে সরকারি কর্মসূচি অনেক আছে, সরকারি কর্মসূচি আছে এবং সরকারি প্রচেষ্টাও যথেষ্ট আছে। এখন এই সীমিত সময়ের মধ্যে তো সব নাম বলা যাবে না, তবু আমি দু একটা বলি। অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল হেলথ স্ট্র্যাটেজি এটি আছে, রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম আছে, তাছাড়াও ন্যাশনাল হেলথ পলিসি, মিশন পরিবার বিকাশ, আরেকটি কথা তো আমরা সবাই জানি RMNCHA প্লাস, যেখানে রিপ্রোডাক্টিভ, মেটার্নাল, নিউবর্ন, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। মানে ভেবে দেখুন, এটার মধ্যে প্রজনন, মা, নবজাত শিশু, শিশু এবং কিশোরী, হ্যাঁ, সবকিছুই কিন্তু এটার মধ্যে যুক্ত রয়েছে। এছাড়াও ধরুন যে পুরনো যে ন্যাশনাল পপুলেশন পলিসি বা ইয়থ পলিসি, এগুলো তো ক্রমশ পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়েই চলেছে, তাই না? কাজেই স্কুল হেলথ ওয়েলনেস এটাও কিন্তু এর মধ্যে আছে। কাজেই সর্বস্তরেই আছে, হ্যাঁ, এবং অন্বেষা ক্লিনিকের কথা তো আমরা সকলেই জানি। কাজেই প্রচেষ্টার কোনো বিরাম নেই, হ্যাঁ, কিন্তু মানুষ নিচ্ছেও, শুনছে না তা নয়। এখন তো আপনি জানেন গ্রামে গঞ্জে ছেলে মেয়ে কত বেশি এগিয়ে গেছে বুদ্ধির দিক থেকে, টেকনোলজির দিক থেকে, তাদের সচেতনতার দিক থেকে, কিন্তু যখন বাস্তবে এসে দেখছি যে সেই কাজটা কতটা কার্যকরী হচ্ছে বা সেটা কতটা সমাজের পক্ষে স্বাস্থ্যকর হচ্ছে, তখনই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন এসে দাঁড়াচ্ছে। সেই প্রশ্নচিহ্নটা দূর করার দায়িত্ব এটাই বোধহয় আমাদের এখন সব থেকে জরুরি। ডক্টর মাঝি, যে ঘটনাটা আমরা শুনলাম যে বারে বারে সন্তান তার মৃত্যু হচ্ছে, ঠিক আজকে তার মানে তো আমাদের মানে পরিবার পরিকল্পনাটাও তো ভাবতে হবে। যেখানে বিয়ে, আজকে কন্যাশ্রী ক্লাব যারা হয়েছে সেই কন্যাশ্রীরা খবর দিয়ে দিচ্ছে কোথাও বিয়ে হচ্ছে কিনা। হয়তো সেখানে থানা থেকে পুলিশ ছুটে যাচ্ছে বা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব ছুটে যাচ্ছেন, বিয়ে আটকাচ্ছে, কিন্তু লুকিয়ে চুরিও তো বিয়ে হয়ে যাচ্ছে। যেগুলো হয়ে যাচ্ছে, বিয়েটা হলো, পাত্র পাবো না, কিন্তু সন্তান 19 বছরের পরে নেব, শরীর মন দুটোই তৈরি হবে, সেক্ষেত্রে তো এগুলোও জানা দরকার যে যে সমস্ত ফ্যামিলি প্ল্যানিং যে প্রোগ্রামগুলো রয়েছে। এই যে আমাদের কিশোর কিশোরী বা অ্যাডোলেসেন্ট যাদেরকে বলছি, আমরা ভাবছি খালি গ্রামের নিম্নবিত্ত পরিবারে হয়তো এই ব্যাপারগুলো হচ্ছে, কিন্তু আমি এখানে আমার হসপিটালেই শহর কলকাতার বুকে দেখছি প্রচুর অ্যাডোলেসেন্ট গার্লস আসছেন, তারা ম্যারিড, তারা হয়তো ফার্স্ট চাইল্ড বা সেকেন্ড চাইল্ড নিয়ে আসছেন 19 বছরের নিচেই। তাদের ক্ষেত্রে যে মানে অ্যাওয়ারনেস তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। সেখানেই কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রাম, আর আমাদের যে আর্টস ক্লিনিক মানে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ সেক্সুয়াল হেলথ ক্লিনিক বা আমাদের অন্বেষা ক্লিনিক যেগুলো আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে চলছে, সেগুলোর কিন্তু ইম্পর্টেন্সটা আসছে। এখানে কি করা হচ্ছে, বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়ে উভয়েরই শারীরিক আর মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হচ্ছে। তার সাথে তাদের যে শরীরগত পরিবর্তন হচ্ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট, মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়া, ব্রেস্টের ডেভেলপমেন্ট, বা ছেলেদের ক্ষেত্রে ধরুন এই আমাদের যে গলার শট পরিবর্তন হচ্ছে, এই সমস্ত যে চেঞ্জগুলো তাদের মধ্যে একটা কিন্তু হিউজ ইম্প্যাক্ট ফেলে। তো এইগুলোর ব্যাপারে তাদেরকে অ্যাওয়্যার করা, তার সাথে এই সময়টায় বিহেভিয়ারে একটা চেঞ্জ হয়, তারা খুব সব ব্যাপারে কিউরিয়াস হয়ে যায়, তাদের সেক্সুয়াল হেলথের ব্যাপারে বা সেক্সুয়াল রিলেশন ব্যাপারে প্রচুর এনকোয়ারি থাকে, যেগুলো হয়তো তারা কাউকে জিজ্ঞেস করে উঠতে পারেন না। আবার তাদের ক্ষেত্রে দেখা যায় তারা খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে বা অন্য কারোর কথা শুনবে না, সেই রকম একটা ব্যাপার চলে আসছে, একদম ইন্ডিপেন্ডেন্ট মনে করছে নিজেদিকে। তো সেই ব্যাপারে কাউন্সেলিং বলুন, বা মেয়েদের ক্ষেত্রে মাসিক দিদিদের যে সমস্যা হয়, সেগুলো হয়তো তারা পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলছেন, কিন্তু খুব ভালো বা সদুত্তর তারা হয়তো পাচ্ছেন না। আবার ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন পিয়ার গ্রুপ, পিয়ার প্রেশার, মানে বন্ধু বান্ধবদের এনকারেজমেন্টে হয়তো তারা কোনো নেশা শুরু করছেন। তো সেই ব্যাপার সবকটাই দেখা হয়। তার সাথে মেন যেটা ইম্পর্টেন্ট, এই অ্যাডোলেসেন্ট যে ছেলে মেয়ে, তাদেরকে বোঝানো যে তাদের এই সময় ম্যালনিউট্রিশন থাকতে পারে, মানে তারা আন্ডারনারিশড হতে পারে, তাদের অ্যানিমিয়া থাকতে পারে, সেইগুলো স্ক্রিনিং করা, সেই ব্যাপারে তাদেরকে ওষুধপত্র দেওয়া, যেমন IFA প্রোগ্রাম একটা চলে আমাদের, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দেওয়া হয় বিশেষত তরুণীদের। তার সাথে আমাদের সেফ সেক্স প্র্যাকটিস সেগুলো বোঝানো,
আর যারা অলরেডি ম্যারিড হয়েই আসছে এই বয়সে, তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সির যে ব্যাপারটা আপনি বলছিলেন, সেই প্রেগন্যান্সিটা অ্যাভয়েড করার জন্য তাদেরকে বিভিন্ন রকম ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলোর সম্পর্কে সঠিক তথ্য দেওয়া এবং তাদের পক্ষে কোনটা সুটেবল হবে সেই ব্যাপারে সুপরামর্শ দেওয়া, তার মধ্যে থেকে তারা বেছে নিতে পারবেন যে তারা কতদিন প্রেগন্যান্সি চান না। মানে কন্ডম প্রমোশনের সাথে সাথে ধরুন হরমোন ট্যাবলেট অবশ্যই, বা যেগুলো ছায়া বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো, বা কপার টি, মানে এগুলো আইইউসিডি যেগুলো রয়েছে, মানে সেগুলো তাদেরকে জানানো এবং তার সম্বন্ধেও ভ্রান্ত ধারণা রয়েছে যেটা নিয়ে মানে সেগুলোকে জানানো একদম। কন্ডমটা যেমন আমরা মেইনলি প্রমোট করি আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনগুলোকে প্রিভেন্ট করার জন্য, যেহেতু এটা একটা বেরিয়ার মেথড, তার সাথে এটা অবশ্যই একটা কন্ট্রাসেপটিভ। তার সাথে আমাদের হরমোনাল ট্যাবলেটস গুলো আছে, ওসি পিল বা প্রোজেস্টেরন অনলি পিল। তার সাথে আমাদের ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ আছে, যেমন ইনজেকশন অন্তরা বা ইমপ্ল্যানন নেক্সট, যেটা নরপ্ল্যান্ট। তার সাথে আমাদের আপনি যেটা বললেন আইইউসিডি আছে। এক্ষেত্রে আমাদের আরো অ্যাডভান্সমেন্ট হয়েছে, এখন কিন্তু হরমোনাল ইন্ট্রাইউটেরাইন ডিভাইসগুলো আছে যেগুলো আরো ভালোভাবে কার্যকরী। মানে এখন তো পিপি আইইউসিডিও তৈরি হয়েছে পোস্টপার্টাম, মানে একদম যখন সন্তান প্রসব হচ্ছে তখনই এটা, মানে এক্ষেত্রেও কি কনসেন্ট, মানে তার অনুমতি নেওয়া হয় তো? মানে এটা মানে যেদিনকে ডেলিভারি হচ্ছে সেদিনকে না, তার আগে থেকেই তার পরিবারের সাথে কথা বলা এবং তার পার্টনারের সাথে কথা বলে নেওয়া, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না, এটাই হচ্ছে একটা বিরাট কথা। সব ব্যাপারেই তার নিজস্বতা, তার ইচ্ছা, তার অধিকার, এইটাকেই আমরা গুরুত্ব দিই। আমরা আরো দুটো ইন্টারভিউ শুনবো। একজন আশা দিদির সঙ্গে আমরা কথা বলেছিলাম ঠিক যেভাবে অ্যাডোলেসেন্স পিরিয়ডে বয়স সন্ধিকালীন কিশোর বা কিশোরীর সাথে কিভাবে তিনি কথা বলেন, কি কি অভিজ্ঞতা নিয়ে আসেন, এবং ইসমাতারা বেগম তিনি ওই 16 বছর বিয়ে আটকাতে পারেননি, তার আক্ষেপের কথাও আমরা শুনে নেব। মাতারা বেগম, আমি খন্ডঘোষ ব্লকের সগড়াই জিপি কেউদিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি 7 সাল থেকে এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত। আমি সগড়াই রবীন্দ্র মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে আমি 8 সাল থেকে নেত্রী হিসাবে বা আমি সদস্য হিসাবে কাজ করছি। তো আমার এই মানে গোষ্ঠী বা এসএইচজি মহিলা হিসেবে সদস্য হয়ে যে আমার অভিজ্ঞতাটা এসেছে, যে এইখানে দেখা যাচ্ছে যে একটা আমার গ্রামের নাবালিকা মানে কিশোরী যার 16 বছর বয়স, তার কিন্তু একটা দুর্ঘটনাজনক বিবাহ হয়। সেই বিবাহ হওয়ার পরে তার কিন্তু একটা শারীরিক নির্যাতন বা তার মানসিক চাপ এই নিয়ে মানে চলতেই থাকে। তারপরে তার মানে আপনারা বিয়েটা আটকাতে পারেননি? না, বিয়েটা আমরা আটকাতে পারিনি, কারণ ওনার পরিবারকে খুব বুঝিয়েছে। ওনার পরিবার হয়তো আমাদেরকে ভুল বুঝতো, তো আমরা জিজ্ঞাসা করতাম যে কোথায় বিয়ে হচ্ছে, কোন জায়গায় বিয়ে হচ্ছে, সেই ঠিকানাটাও আমাদেরকে বলতো না। তো বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তারপর তার শারীরিক নির্যাতন, তার সাংসারিক নির্যাতন, তারপরে তার পেটে বাচ্চা আসে, শিশুটাও অপুষ্টি হয়। তারপরে তিনি ধরতে গেলে একটা 21 বছরের ছেলে আর 16 বছরের মেয়ে, তাদের মধ্যে যদি একটা বিবাহ হয় বা তার শারীরিক নির্যাতন হয়, সেটা কখনই একটা মেয়ে মেনে নিতে পারে না, যার জন্য তার সংসারে মানে অশান্তি চলতেই থাকে। এই নিয়ে দেখা গেল তার দুর্ঘটনাজনক তার সংসারটাই হলো না। 2006 সালের 12ই জানুয়ারি থেকে আমি আশার কাজে দিয়েছি। আমি খন্ডঘোষ ব্লকের একজন আশাকর্মী। পূর্ব বর্ধমানে যে আপনি এই খন্ডঘোষ ব্লকে রয়েছেন, দিদি আপনার যে জনগোষ্ঠীর মধ্যে আপনি পরিষেবা দেন তার মধ্যে কিশোর কিশোরী কজন আছেন? আমার কিশোর কিশোরী নিয়ে 242 জন আছে। প্রত্যেকের নাম ধরে বলতে পারবেন? পারবো। মুখ দেখলেই পারবেন? পারবো। আচ্ছা, এই কিশোর কিশোরীর যে প্রশ্ন অনেক সময় হয়, তাদের যে যৌন স্বাস্থ্য সম্পর্ক প্রশ্ন থাকে, কখন তাদের সঙ্গে মিট করেন, কিভাবে তাদেরকে বোঝান? আপনি এত পরিষেবার মাঝখানে আশা দিদি হিসেবে প্রসূতি বা গর্ভবতীদেরকে পরিষেবা দেওয়ার পর তাদের সঙ্গে কখন কখন বসেন? তাদেরকে আমি 15 দিন অন্তর অন্তর আইসিডিএস, আমার আন্ডারে 4টা আইসিডিএস সেন্টার আছে, আমি 4টে আইসিডিএস সেন্টারে, প্রত্যেকটা সেন্টারে 15 দিন অন্তর অন্তর আমি মিটিং করার চেষ্টা করি বা করিও মিটিংয়ে। এবার তাদের দিকে কিশোর কিশোরীদের ক্ষেত্রে আমারও কিছু প্রশ্ন আগে তাদের থেকে আমি করে জেনে নিই। মেয়েদের ক্ষেত্রে যেমন তারা যৌন স্বাস্থ্যের কি কি পরিচ্ছন্নতা বা পরিষেবা মেনে চলবে, সেটা কি করে তারা আমরা জেনে নিই। মাসিক চলাকালীন কিশোরী আর কিশোর দুজনকে কি আলাদা নিয়ে বসেন না একসাথে নিয়ে বসেন?
এবার অনেক সময় কি হয় জানেন তো, কিশোর কিশোরীদের একসাথে নিয়ে বসলে কিশোরীদের যেগুলো জানার থাকে সেগুলো তারা হয়তো কিশোরদের সামনে বলা সম্ভব হয় না, যার জন্য আমি কিশোরদের ওই 15 দিন টাইমটা কেন করি, যে একদিন কিশোরদের নিয়ে বসলাম, আবার একদিন কিশোরীদের নিয়ে বসলাম। তো এবার কিশোরীদের যেমন ঋতুস্রাব চলাকালীন তারা কি ব্যবহার করছে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছে কিনা, তারা কত ঘন্টা অন্তর সেটা পাল্টাচ্ছে এবং কেন তাদের পাল্টাতে বলা হচ্ছে, মিনিমাম টাইম তাদের 3 থেকে 4 ঘন্টা বলা হয় একটা ন্যাপকিন রাখার। কিন্তু রক্তে ভিজে গেল তো সেটাও তো দ্রুত পরিবর্তন করা দরকার। অবশ্যই, যখন একটা পুরো প্যাড যখন ভিজে যাবে, ন্যাপকিন যখন ভিজে যাবে, সেটা রাখা স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিকারক। আপনি যে এলাকায় পরিষেবা দিচ্ছেন সেখানে যতজন কিশোরী আছে সবাই কি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন মানে স্কুল থেকেও দেয়া হচ্ছে। মাসিক চলাকালীন কোনো কিশোরী স্কুল ছুট হয়েছে এখনকার দিনে, এরকম কি কোনো ঘটনা আপনার নজরে এসছে? হ্যাঁ, সেরকম রয়েছে, 2-1 হয়তো রয়েছে, তারা স্কুল যাচ্ছে না এবং যার জন্য যাচ্ছে না, কেন যাচ্ছে না খোঁজ নিয়েছেন? হ্যাঁ, তাদের খোঁজ নেওয়া হয় এবং তাদের হয়তো দেখা যাচ্ছে বাড়িতে মা বাবা দুজনেই কাজে চলে যাচ্ছে বাড়ির রান্না বান্নার জন্য, তারা হয়তো, আমার এলাকায় যেমন 2জন রয়েছে, হ্যাঁ, তাদেরকে ওই জন্য স্কুল বেশ কয়েকদিন যায়নি। স্কুলে যায়নি, কিন্তু স্কুলে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ স্কুলে ভেন্ডিং মেশিন কিন্তু বসে গেছে, বাড়ির কাজ অন্য কেউ দেখতে পারে। আমরা যে জায়গায় ছিলাম একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই যে কিশোরীরা যারা জানছে সার্ভাইকাল বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, সার্ভিক্সের ক্যান্সারও তো রয়েছে, তা প্রতিহত করার জন্য তো আমরা জানি বা শুনছি যেটা যে ভ্যাকসিন এসে গেছে, মানে কারা নিতে পারবে, কখন নিতে পারবে, কোথা থেকে নিতে পারবে? ডক্টর মাঝি, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু একটা ইনফেকশনের জন্য ঘটে, আর সেই ইনফেকশনটা কিন্তু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। আচ্ছা, সেটা একটা ভাইরাস ঘটিত রোগ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী। তো মহিলাদের বিশেষত সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে, কিন্তু পুরুষদেরও কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন নেওয়াটা দরকার, কেননা তারাও কিন্তু যৌন মিলনে লিপ্ত হচ্ছেন, হয়তো পুরুষের দেহ থেকেই এই মহিলার দেহে সার্ভাইকাল এই ভাইরাসটা চলে আসছে, এইচপিভি ভাইরাসটা। তো পরিসংখ্যান বলছে যে আমাদের দেশে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে 3rd মোস্ট কমন ক্যান্সার, আর এটা 2nd মোস্ট লিডিং কজ অফ ক্যান্সার রিলেটেড ডেথ। তার মানে আমাদের যত ক্যান্সার রিলেটেড ডেথ হচ্ছে তার মধ্যে এটা 2nd নাম্বারে থাকছে। আরেকটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড 1 লাখ ওমেনের মধ্যে, মানে 1 লাখ মহিলাতে 7 জন সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, সেখানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যানটা অনেকটাই বেশি। আমাদের এখানে প্রায় 1 লাখ মহিলার মধ্যে 11.2% সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করার জন্য প্রথমেই যেটা আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাসপেক্টে দেখতে হবে, সেটা আমাদের কিন্তু একদম শিশু বয়স থেকে শুরু হচ্ছে। এই সার্ভাইকাল ভ্যাকসিনের এগেনস্ট একটা ভ্যাকসিন পাওয়া যায়, এইচপিভি ভ্যাকসিন। সেইটা আমরা 9 বছরের ওপরে যারা শিশু তাদের থেকেই আমরা শুরু করতে পারি। কিশোরীরা না, মেয়ে শিশু, ছেলে শিশু সবাইকে শুরু করা যাবে। তো 15 থেকে, মানে 9 বছর থেকে 15 বছর বয়সী যে শিশু বা অ্যাডোলেসেন্ট, তাদেরকে যদি আমরা এই ভ্যাকসিনটা দিই তাহলে কিন্তু একটা সুবিধাও আছে, এটা মাত্র 2টো ডোজ দিলেই হয়ে যাচ্ছে। মানে 6 মাসের গ্যাপে প্রথম ভ্যাকসিনটা দিলেন, 6 মাস পরে সেকেন্ড ভ্যাকসিনটা দিলেন। কিন্তু যেই আপনি 15 বছর ক্রস করে যাচ্ছেন তখন যদি আপনি ভ্যাকসিনটা দেওয়া শুরু করেন তখন কিন্তু আমাদের 3টে ডোজ লাগছে। প্রথম ভ্যাকসিন দিলেন, তার 2 মাস পরে সেকেন্ড ডোজটা দিলেন, আর 6 থেকে 12 মাস পরে আপনার 3rd ডোজটা দিলেন। এই ভ্যাকসিনটা মোটামুটি 26 বছর অবধি নেওয়া যায়। তো ভ্যাকসিনটা নেওয়ার মানে ভালো উপায় হচ্ছে যত তাড়াতাড়ি দেওয়া যায়, আর অবশ্যই মানে যারা সেক্সুয়াল ডেবিউ বা সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু করছে তার আগেই ভ্যাকসিনটা দিয়ে দিলে ভালো। আর যারা পরবর্তীকালে নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সামান্য রিস্ক কিন্তু রয়েই যাবে, কেননা তারা অলরেডি এই যৌন সংসর্গে লিপ্ত হয়েছেন, তাদের হয়তো ভাইরাসের কোনো একটা স্ট্রেন অলরেডি ট্রান্সমিশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সেই স্ট্রেনটার এগেনস্টে ভ্যাকসিনটা প্রোটেকশন দেবে না, কিন্তু যে স্ট্রেনগুলো এখনো তাদের দেহে ট্রান্সমিশন হয়নি তাদের এগেনস্টে এই ভ্যাকসিনটা প্রোটেকশন দিতে পারে। আমরা আরো একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা শুনি যেটা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ, এদের ঠিক কাজ কি কি রয়েছে? আচ্ছা, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ, যাকে আমরা সংক্ষেপে বলি ওয়াজ, WAS, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল আমব্রেলা অর্গানাইজেশন। তার মানে একদম ইউনিভার্সাল স্তরে, হ্যাঁ, মানে জাতীয় স্তরেও নয়,
এটা হচ্ছে সার্বিক স্তরে গোটা পৃথিবী জুড়ে এমন একটা বড় সংস্থা, যে সংস্থাটা একদম ছাতার মতো ধরে আছে সমস্ত সেক্সোলজিক্যাল সোসাইটি এবং সেক্সোলজিস্টদের, অর্থাৎ যারা যৌন শিক্ষা সংক্রান্ত কাজকর্ম করছে এবং যে সমস্ত যৌন শিক্ষা সংক্রান্ত স্বাস্থ্য এবং অর্গানাইজেশন যেগুলি রয়েছে, সমস্তগুলির মাথায় ছাতার মতন ধরে আছে এই ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ। এটা আসলে শুরু হয়েছিল 1978 সালে প্রথম রোমে, এবং তখন যেটা শুরু হয়েছিল প্রথমে কিন্তু এই নাম ছিল না, তখন এটাকে আমরা বলতাম ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর সেক্সোলজি। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে যতই এটা সেক্সুয়াল হেলথ বা যৌনতা সংক্রান্ত স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেছে এবং এগিয়ে চলেছে, তখন এই নামটা পরিবর্তন করে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর সেক্সুয়াল হেলথ তৈরি হয়ে গেল। মানে এটা একটা বৃহত্তর অর্থে এবং এটা ব্রডার সেন্সে। এই হচ্ছে মূল কথা। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা যে জেলায় বিভিন্ন মহিলাদের কথা আমরা শুনলাম, আমরা সেই জেলারই অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের যিনি কর্মদক্ষ শ্রী বিশ্বনাথ রায়, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম একদম তার জেলায় আমাদের যে বিষয় আজকে যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছি, জেলা কিভাবে দেখছে তার কথায়। পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ 12 তারিখে অর্থাৎ এই মাসের 12 তারিখে 12 ফেব্রুয়ারি 2025 রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেক্সুয়াল হেলথ ডে হিসেবে ইতিমধ্যে পালিত হয়েছে। যে বিষয়ের উপর এই দিবসটি পালন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আমরা একদম আমাদের জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে কর্মসূচি আমরা সারা বছর গ্রহণ করে থাকি সেটা একটু আপনাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই। এই দিবসটা আমরা পালন করছি, সেখানে বিশেষ করে আমাদের সেক্সুয়াল যে লাইফটা মানুষের এবং তার সঙ্গে তাদের স্বাস্থ্যের যে বিষয়টা, সেই বিষয়টা ফোকাসটা আমরা কোথা থেকে নিয়ে একটু আপনাদের কাছে তুলে ধরি। দেখুন, আমাদের জেলার স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেক মাসে 4th শনিবার আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত একদম নির্দিষ্টভাবে জনস্বাস্থ্যের সভার বিষয় আছে, যেখানে একদম আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলের প্রধান উপপ্রধান সেখানে থাকবেন, পঞ্চায়েত সদস্যরা যেখানে থাকবেন, সেখানে পঞ্চায়েতের আধিকারিক থাকবেন, যিনি নোডাল অফিসার আছেন তিনি থাকবেন, এবং তার সঙ্গে সেই সংশ্লিষ্ট এলাকার এএনএম, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম স্বাস্থ্যকর্মীরা থাকবেন, সেখানে আমাদের আশা দিদিমণিরা থাকবেন, এবং অঙ্গনারী সেন্টারের যারা সুপারভাইজার বা তাদের প্রতিনিধি হিসেবে তারা থাকবেন, যারা একদম ফিল্ড লেভেলের একদম বাড়ির মহিলাদের তাদের একদম এই রিপ্রোডাক্টিভ সিস্টেম যে বিষয়, তার সঙ্গে তাদের সেক্সুয়াল লাইফের কোথাও কোনো অসুবিধা আছে কিনা, এবং তার সঙ্গে এই মুহূর্তে যেটা সব থেকে আমরা বেশি ফোকাস করছি, অর্থাৎ 18 বছরের আগে কন্যা সন্তান যে তাদের বিয়ে হয়ে যাচ্ছে কিনা এবং তাদের টিনেজ প্রেগনেন্সি ঘটছে কিনা। যদি টিনেজ প্রেগনেন্সি ঘটে যায় তাহলে সেখানে তাদের যৌন জীবন কেমন হতে পারে, সেই যৌন জীবনের ফলে তাদের শারীরিক কোনো অসুবিধার জায়গা হচ্ছে কিনা, সেই ফোকাসটা আমরা সেখান থেকে একদম তথ্য আকারে তুলে নিয়ে আসছি। এবং দেখা যাচ্ছে জেলার সার্বিক অংশ জুড়ে অনেক কিছু ঠিক আছে, কিন্তু কোনো জায়গা যেখানে আমরা দেখতে পাই চাইল্ড ম্যারেজের সঙ্গে সঙ্গে টিনেজ প্রেগনেন্সির বিষয়টা সেখানে একটা হটস্পট হয়ে আছে। জেলায় যে সমস্ত অন্বেষা ক্লিনিকে যে সমস্ত তথ্য উঠে আসছে, যদিও তথ্য গোপন করা হচ্ছে, কিন্তু সেই হটস্পটের কথা আপনি উল্লেখ করছেন, বা স্কুল যেখানে রয়েছে, বা আজকে স্কুল ছুট একটা সময়, মানে আপনার কোঠারি কমিশন, অশোক মিত্র কমিশন, বিভিন্ন সময় দেখা গেছে যে কোন কোন কারণে স্কুল ছুট হয়েছে, মাসিক চলাকালীন স্কুল ছুট সেটা যাতে না হয় তার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? একদম দেখুন, এই জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বললাম, একদম আমরা ওই যে তথ্যটা নেওয়ার পর আমরা অন্বেষা ক্লিনিকের যারা কাউন্সিলর আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করি, তাদেরকে বলি একদম স্বাস্থ্যকর্মী নিয়ে আমাদের প্রয়োজনে এসএইচজির মহিলা থেকে শুরু করে আমাদের আশা দিদিমণিকে সঙ্গে নিয়ে সেই পরিবারের সঙ্গে কথা বলতে। আর যেটা বললেন যে একদম আমাদের কিশোরীদের সব থেকে বিষয়, এই আমরা চাইল্ড ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করতে চাই, বিশেষ করে ছাত্রছাত্রীদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাকে মোকাবিলা করার জন্য। যেটা আপনি বলছিলেন যে স্কুল ছুটের যে বিষয়টা, সেই জায়গাটা কিন্তু আমরা পূর্ব বর্ধমান জেলা আজকে আমরা একদম সাকসেসফুল সেই জায়গায়, কারণ ইতিমধ্যে আমরা 15 কমিশনকে, অর্থ কমিশনকে ব্যবহার করে আমাদের সারা জেলায় প্রায় 250টা বিদ্যালয়ে আমরা সেখানে একদম স্যানিটারি ভেন্ডিং ন্যাপকিন মেশিন সেখানে আমরা প্রদান করেছি, এবং তার সঙ্গে তারা যেটা ব্যবহার করবে সে কন্যাশ্রী ক্লাবকে আমরা সেগুলো নিয়োগ করেছি, এবং সেখানে একজন নোডাল টিচার দিদিমণি শিক্ষিকাকে আমরা একদম ট্রেন করে দেওয়া হয়েছে, একদম কি রিসার্চ পার্সন হিসেবে একদম কন্যাশ্রী ক্লাবকে নিয়ে সেখানে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সময় তাদের কি অসুবিধা হতে পারে, এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সময় কখন তারা ন্যাপকিনটা হয়তো বাড়িতে নিয়ে আসেনি, স্কুলে যাতে সহজে পেতে পারে তার জন্য ভেন্ডিং মেশিন, এবং তারপরে হয়তো ব্যবহার করা হয়তো দেখো স্কুলে কোনো সমস্যা হলো তাকে ন্যাপকিনটাকে ফেলে দিতে হবে, তার জন্য ইনসিনারেটরের ব্যবস্থা কিন্তু আমরা জেলা পরিষদের পক্ষ থেকে অনেক জায়গায় আমাদের ব্যবস্থা করা আছে। অর্থাৎ আমরা এই কিশোরীদের কথা ভেবে যাতে তারা স্কুল ছুট না হয় সেই জন্য একদম চাইল্ড ফ্রেন্ডলি পরিবেশ
তাদের এই যৌন জীবনের জন্য এবং সেই বিশেষ সময়ের জন্য এই পরিবেশটার জন্য আমরা পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে স্কুলে অনেক সময় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের তরফে যে ইন্সপেকশন হয় সেখানে কোনো কিশোরী টিআই বা এসটিআই এর ইনফেকশন যদি হয় তারও ব্যবস্থা কি? একদম আমাদের জেলা আছে, একদম ওই যে বললাম যে একদম এই তথ্যটা নেওয়ার পর আমরা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকেও আমরা এখানে যোগ করে রেখেছি। যদি সেখান থেকে কনভার্জেন্সের কাজ, একদম কনভার্জেন্সের কাজ চলছে এখানে আমাদের শিক্ষা কর্মকর্তা সাহেবের সাথে আমরা সেই এবং ডিআই সাহেবদের সঙ্গে যোগাযোগ করে এসআই সাহেবদের সাথে যোগাযোগ করে যখন এই ধরনের কোনো পরিস্থিতি হয় সেখানে একদম বেটার জায়গায় গেলে আমাদের সেই কিশোরী যাতে একদম স্বাভাবিক সুস্থ হয়ে উঠে পড়ে, তার যাতে কোনো মানসিক টেস্ট না পড়ে, শারীরিকভাবে সেই জায়গাটা থেকে সে তাড়াতাড়ি রিকভারি করতে পারে, তার বন্ধুদের সাথে কথা বলে সেই জায়গাটা আমরা তাকে পৌঁছে দিই। আমরা একদম শেষ কথা প্রফেসর ভট্টাচার্য, 1 মিনিট সময় রয়েছে, একদম কিশোর কিশোরীদের জন্য শেষ কথা কি বলবেন? কিশোর কিশোরীদের জন্য একটাই কথা যে দেখো, এই দিনটি যা করা হচ্ছে তোমাদের যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে, যে কোনো সংক্রমণের বিস্তার কমাতে এবং সাধারণ মানুষকে শিক্ষিত করার জন্য। তোমরা খুব নির্ভয়ে নিঃসংকোচে গিয়ে চলো। যেমন সৎকর্মের ক্ষেত্রে তোমরা ইয়েস বলতে দ্বিধাবোধ করো না, তেমনি এটাও শেখো যৌন জীবনে হাউ টু সে নো, কি করে না বলতে শিখতে হয় সেটিও শেখো। আমার মনে হয় তোমরা একটা নির্ভীক, সম্মানজনক এবং নিরাপদ জীবন যাপন করতে পারবে। আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। শুনছিলেন আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের আসরে আজকে যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা নিয়ে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডি এবং বিজি হাসপাতাল অর্থাৎ বেলেঘাটার আইডি হসপিটালের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নবনীতা ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। প্রফেসর ভট্টাচার্য, আবারও ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য, আর আপনাকে আবারও ধন্যবাদ জানাই স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আর আমাদের সঙ্গে ছিলেন কমিউনিটি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বৈশাখী মাঝি, আপনাকেও আবারও ধন্যবাদ। ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে ছিলাম মলয় ঘোষ। অনুষ্ঠান আপনারা একযোগে শুনছিলেন FM গোল্ড, আকাশবাণী গীতাঞ্জলি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি এবং বিবিধ ভারতী কলকাতার 101.8 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার। নমস্কার।